একজন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে প্রথম যে মধুর বিড়ম্বনার সম্মুখীন হয় তা হচ্ছে ডিপার্টমেন্ট নির্ধারণ। একজন শিক্ষার্থী তার ফিউচার ক্যারিয়ার প্ল্যান এবং তার প্যাশনের সাথে যায় এমন একটি ডিপার্টমেন্টে ভর্তি হবে, নাকি তার মেরিট অনুযায়ী যে কোনো একটি র্যান্ডম ডিপার্টমেন্টে ভর্তি হবে, এই নিয়ে সচরাচর তারা দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় একজন শিক্ষার্থী তার মেরিটের উপরে ভিত্তি করে র্যান্ডম একটি ডিপার্টমেন্টে ভর্তি হলো এবং পরবর্তীতে তার ক্যারিয়ার প্ল্যানের সাথে সেই ডিপার্টমেন্টটি মার্চ না করায় দেখা যায় পুরো শিক্ষা জীবন জুড়ে শিক্ষার্থীটি একটি হতাশার মধ্যে দিয়ে কাটায়। তো এই সমস্ত বিষয়াদিকে সামনে রেখে প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নি তাদের তৃতীয় পর্বে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন এবং স্বনামধন্য ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। এবং আজকের পর্বে আমাদের সাথে থাকবেন উক্ত ডিপার্টমেন্টের প্রফেসর জনাব আমিরুস সালাত স্যার, এবং তার মাধ্যমে আমরা এই ডিপার্টমেন্টটি সম্পর্কে বিভিন্ন ইনসাইটগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের মাঝে তা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর জনাব আমিরুস সালাত স্যারের কাছ থেকে আমরা এই ডিপার্টমেন্টটি সম্পর্কে যাবতীয় তথ্য একজন ভর্তি পরীক্ষার্থী যখন একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে আসে তখন তার কাছে যেই ধরনের জানার আগ্রহ থাকে একটা ডিপার্টমেন্ট সম্পর্কে, যাবতীয় তথ্য দিয়ে আমরা স্যারের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করব। স্যার, আপনাকে স্বাগতম আজকের এই পর্বে। স্যার, আমরা জানি সি ইউনিটের মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টটা আছে। তো স্যার, একজন শিক্ষার্থী যখন ভর্তি পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষার পরে এই ডিপার্টমেন্টটাতে কেন আসবে আর এই ডিপার্টমেন্টটা আসলে কি কি পড়ানো হয়, এরকম স্যার আমরা কয়েকটা সেগমেন্টে এটাকে রান করব। স্যার, প্রথমে আমরা জেনে নিতে চাইবো স্যার এই অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টটা সম্পর্কে আপনার একটা ওভারভিউ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্ট ট্রাস্টকে এরকম একটা মহতি প্রোগ্রামে উদ্যোগে হাতে নেওয়ার জন্য। আমাদের ডিপার্টমেন্টের সম্পর্কে, দ্যাট মিনস অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ সম্পর্কে যদি বলতে হয়, খুব অল্প করে বলা যায় যে আমাদের বেসিক্যালি 1970-র পরে এই বিভাগটা প্রতিষ্ঠিত হয়। আমাদের ফ্যাকাল্টি দুইটা বিভাগ, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট বিভাগ প্রথম প্রতিষ্ঠিত হয়। তার আগে এটা কমার্সের আন্ডারে ছিল, আর কোনো বিভাগ ছিল না। পরবর্তীতে ফাইন্যান্স এবং মার্কেটিং বিভাগ হয় এইটির দিকে আর কি। তো সেই হিসেবে বলা যায় যে আমাদের এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট সবচেয়ে পুরাতন ডিপার্টমেন্ট আমাদের এই বিজনেস ফ্যাকাল্টির ভিতরে আর কি। আর এরপর থেকে অনেকদিন ধরেই এটা ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং নামে ছিল এবং 2002 সাল পর্যন্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হিসেবেই ছিল, এবং 2002 সালে দিকে এসে আমাদের ডিপার্টমেন্টের নামকরণ চেঞ্জ করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মোর আইটি ফোকাস করার জন্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। তো এখন পর্যন্ত এটা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ নামেই আছে আর কি। স্যার, আমরা যদি বলি কি যে একজন শিক্ষার্থী অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে এই ডিপার্টমেন্টটা কেন চুজ করবে বা কোন ধরনের শিক্ষার্থীদের এই ডিপার্টমেন্টে আসা উচিত বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। প্রথমে একটু বলে নিই যে অ্যাকাউন্টিং কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ভিতরে অনেকদিন ধরেই একদম টপ সাবজেক্ট হিসেবে আছে। আমি যদি লাস্ট কয়েক বছরের ডাটা বলি, প্রথম দিকের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমাদের বিভাগকেই প্রথম হিসেবে চয়েস করে আর কি, এবং লাস্ট কয়েক বছর ধরে যেখানে 160 করে সিট, অলমোস্ট দেখা যায় যে 250-260-এর ভিতরে অ্যাকাউন্টিং ফিল আপ হয়ে যায় আর কি। সো এটা খুবই স্টুডেন্টদের ভিতরে খুবই একটা কি বলা যায় যে গ্রহণযোগ্য একটা সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন এই বিভাগে কেন আসবে সেটা আসলে অনেকগুলো কারণ, একটা দুইটা না। আমাদের বিভাগের বেশ কিছু কি বলা যায় যে আমাদের স্টুডেন্টদের জন্য বেশ কিছু ডিস্টিংটিভ কিছু ব্যাপার আছে যেগুলোর কারণে এই বিভাগকে বেশি পছন্দ করে। আমি যদি কয়েকটা সেগমেন্টের জিনিসটা বলতে চাই, একটা হচ্ছে যে ক্যারিয়ার রিলেটেড। তো অ্যাকাউন্টিং থেকে পাশ করে একটা বড় অংশ দেখা যায় যে তারা প্রফেশনাল ডিগ্রি লাভ করে, তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হয়। এছাড়াও আরও বেশি কিছু প্রফেশনাল ডিগ্রি আছে যেগুলো অ্যাকাউন্টিং থেকে পাশ করলে ওই প্রফেশনাল ডিগ্রি পাওয়াটা কম্পারেটিভলি ওদের জন্য ইজিয়ার হয়, যেহেতু আমাদের ডিপার্টমেন্টে পড়ালেখার একটা মেজর অংশ ওই প্রফেশনাল ডিগ্রিগুলোর সাথে ম্যাচ করে। তো এই জন্য দেখা যায় যে বড় একটা অংশ যেহেতু তারা এই প্রফেশনাল ডিগ্রিগুলো নেয় এবং সমাজে খুব ভালো প্রতিষ্ঠিত হয়। আমি যদি একটু ইনফরমেশনের কথা বলি যে বড় বড় অনেক কোম্পানি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং কোনো কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, ডিএমডি, এগুলো অ্যাকাউন্টিংয়ের আমাদের গ্র্যাজুয়েটরা দখল করে আছে। এটা ছাড়া একটা বড় অংশ সরকারিতে যায়, একটা অংশ প্রাইভেট সেক্টরে চলে যায়, এবং সব ক্ষেত্রে দেখা যায় যে ওরা অত্যন্তভাবে সফল হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করে আর কি।
আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য মেজর রিজন কেন ছাত্ররা এখানে আসতে চায়। আরেকটা উইদিন দ্য ডিপার্টমেন্ট বেশি কিছু কারণ আছে যার কারণে আমাদের ডিপার্টমেন্টকে খুব বেশি পছন্দ করা হয়। তার ভিতরে একটা মেজর কারণ হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটা খুব কি বলা যায় স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিপার্টমেন্ট। স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিপার্টমেন্ট ইন এ সেন্স যে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য অনেক বেশ কিছু কাজ করে থাকে যারা ছাত্রছাত্রীরা মোটিভেটেড হয়ে থাকে। তার ভিতরে এক নম্বর কথা বলবো, আমাদের ডিপার্টমেন্টে প্রায় প্রতি বছর 100 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপটা পুরোপুরি নিড বেস, কারণ আমাদের একটা বড় অংশ বাইরে থেকে আসে, রুরাল এরিয়া থেকে আসে, তারা খুব ভালো ওয়েল অফ ফ্যামিলি থেকে আসতে পারে না। এদেরকে আমরা প্যাট্রোনাইজ করার জন্য যেটা করি, বিভাগ থেকে আমাদের একটা ফান্ড আছে, ওই ফান্ড থেকে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে বিভিন্ন ইয়ারে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হয়। এটা একটা মেজর রিজন। স্যার এটা কি হচ্ছে মেরিট বেস বা এরকম? এটা মেইনলি নিড বেস, কিছুটা মেরিট দেখা হয়, কারণ এখানে আমরা নিটটাকে বেশি প্রায়োরিটি দিই। কারণ মেরিট তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু নিটটাকে কেন আমরা প্রায়োরিটি দিই, কারণ দেখা যায় যে একটা ছেলে খারাপ করতেছে, তার খারাপ করার অন্যতম কারণ হয়তো তার অভাব, এটাকে আমরা বেশি ফোকাস দিই আর কি। সো নিট বেসটাই মেইন আর কি। এটা ছাড়া আরো বেশ কিছু আমাদের ডিপার্টমেন্টে কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যেমন আমাদের স্টুডেন্টের একটা ক্লাব আছে, ইউডাপ ক্লাবটা, ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যাকাউন্টিং ফোরাম। ওরা অনেক ওভার দ্য ইয়ার্স অনেক স্টুডেন্ট এঙ্গেজমেন্ট রিলেটেড অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে আর কি। এটা ছাড়া স্টুডেন্টদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী, অ্যালামনাই সবাই এগিয়ে আসে। তো আমার মনে হয় যে এটা আরেকটা মেজর রিজন যে কেন আমাদের মানে স্টুডেন্টরা এই ডিপার্টমেন্টে বেশি আসতে চায়। স্যার হচ্ছে আমরা যদি বলি কি যে এটার টোটাল হচ্ছে কারিকুলামটা কেমন, 4 বছরের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এভাবে যদি আমি বলি 4 বছরে আসলে স্যার মেইনলি কি কি বিষয়ে পড়ানো হয়ে থাকে, বা এটা যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, এখানে আমরা যখন আমাদের বিবিএ এবং এমবিএ সিলেবাসগুলো ঠিক করি, তখন আমরা বেশ কয়েকটা জিনিস মাথায় রেখেই আমরা কিন্তু সিলেবাসগুলো টাইম টু টাইম চেঞ্জ করি। এমন না যে ওভার দ্য ইয়ার্স আমরা একই সিলেবাস পড়াচ্ছি। রিসেন্টলি কয়েক বছর আগেও আমরা আমাদের সিলেবাসগুলো চেঞ্জ করেছি। যখন চেঞ্জ করি আমরা চেষ্টা করি আমাদের যুগের সাথে তাল মিলিয়ে যে সাবজেক্টগুলোকে ইনকর্পোরেট করা দরকার সেগুলোকে নিয়ে। যদিও আমরা মেজর অ্যাকাউন্টিং, আমাদের অ্যাকাউন্টিং এর কোর্সই বেশি, কিন্তু এমন না যে আমরা শুধুমাত্র অ্যাকাউন্টিং পড়ি। যেমন আমরা বিজনেস ফ্যাকাল্টির অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ফাইন্যান্স পড়ি, ম্যানেজমেন্ট পড়ি, মার্কেটিং পড়ি, সব সাবজেক্ট তো আছেই। এটা ছাড়াও রিসেন্টলি আমরা যেটাতে বেশি গুরুত্ব দিয়েছি, আমরা আইটিকে বেশ কিছু গুরুত্ব দিয়েছি, কারণ এখন কিন্তু আমরা খুব মানে আইটির একটা রিভলিউশনের যুগের ভিতরে চলে যাচ্ছি। আমাদের গ্র্যাজুয়েটরা যদি এই বিষয়ে খুব বেশি দক্ষ না হয়, যতই তারা অন্য সাবজেক্ট জানুক, তারা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবে না। সো রিসেন্টলি আমরা যেটা করছি, আমাদের আন্ডারগ্রেড লেভেলে আইটির নতুন 4টা কোর্স নিয়ে আসছি। সো এখানে বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন সফটওয়্যার, এই জিনিসগুলো আমরা আমাদের সিলেবাসে ইনকর্পোরেট করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমাদের মাস্টার প্রোগ্রাম, ওখানে আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের পাশাপাশি এরকম আইটির কোর্সগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। সো আমি যদি ফোকাসের কথা বলি, আমরা তো সাবজেক্ট ফোকাস তো আছেই, অ্যাকাউন্টিং আছে, বিজনেসের অন্যান্য সাবজেক্ট আছে, এবং পাশাপাশি আমরা আইটিটাকেও খুব বেশি জোর দিয়ে থাকি আমাদের পড়ালেখার ক্ষেত্রে। মানে এখন স্যার হচ্ছে 3টার মধ্যে হচ্ছে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মার্কেট যে ওভারভিউ বা মার্কেটের যে পরিস্থিতি, এইটাকে কনসিডার করে হ্যাঁ সাজানো। স্যার এখানে অনেক সময় দেখা যায় কি যে শিক্ষার্থীরা বিবিএ করতে করতে অনেক সময় হচ্ছে সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট যেটা, বা এসিএ বা এফসিএ, এটা করে থাকেন, বা অনেক সময় দেখা যায় কি যে বিবিএ কমপ্লিট করার পরেও করছেন। তো স্যার আপনার কাছে কি মনে হয় কি যে কোন সময় করলে এটা একটু বেশি বেনিফিটেড হবে, বা কখন করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। সো প্রথম কথা হচ্ছে, আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্টদেরকে সবসময় আমরা এটা মোটিভেট করি যে তারা যাতে একটা প্রফেশনাল ডিগ্রি নেয়, কারণ তারা যখন ক্যারিয়ারে যাবে, একটা প্রফেশনাল ডিগ্রি থাকলে ক্যারিয়ারটা অনেক বেশি বুস্ট আপ হয়, ওদেরকে অনেক বেশি হেল্প করে, অনেক মানে ভালো কিছু করার জন্য আর কি। সো এটা এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা এছাড়াও বেশ কিছু গ্লোবাল ডিগ্রি আছে, ওগুলো করতে পারে, যে এসিসিএ আছে, সিমা আছে, এগুলো করতে পারে আর কি। এখন রিসেন্টলি যেটা হয়েছে, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ওরা আমাদের ছাত্রছাত্রীদের অধ্যয়নরত পড়া সময়কালীনেও ওরা প্রথম 2টা লেভেল ওপেন করে দিয়েছে। এখন যেটা হয়, এটা আমি বলবো যে খুব সুবর্ণ একটা সুযোগ, মানে এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং না, তারা সব অন্যান্য সাবজেক্টের জন্য একইভাবে ওপেন করে দিয়েছে, যে ছাত্রছাত্রীরা কিন্তু এখন অধ্যয়নরত পড়া অবস্থায় কিন্তু তাদের প্রথম 2টা লেভেল কমপ্লিট করে ফেলতে পারে আর কি। এবং আমি মোটিভেট করি ছাত্রছাত্রীদেরকে, এবং অধ্যয়নরত অবস্থায়, বিশেষ করে যাদের এই প্রফেশনাল ডিগ্রিতে যাওয়ার ইচ্ছা আছে, যারা পাশাপাশি এই সাবজেক্টগুলো শেষ করে রাখে আর কি। আমি যদি ডেটার কথা বলি, আমাদের ডিপার্টমেন্ট অলরেডি ভালো একটা নাম্বার অফ স্টুডেন্ট অলরেডি কিন্তু এটা করেছে। রিসেন্টলি আমরা একটা সার্ভে করেছিলাম আমাদের ছাত্রছাত্রীদের উপরে, ওখানে প্রায় 450 মতো আমাদের রেসপন্ডেন্ট ছিল। তার ভিতরে দেখা গেছে যে প্রায় 100 জনের উপরে
অধ্যয়নরত অবস্থায় আমাদের প্রথম সি এর যে প্রথম লেভেলটা সেটা পাশ করে এটা এটা স্যার হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে। আন্ডারগ্রেড লেভেলে, হ্যাঁ, যারা অনার্স বিবিএ পড়তেছে ওরা বিবিএ পড়াশোনা অবস্থায় অলরেডি 100 জনের উপরে কিন্তু আমাদের বিভাগ থেকে তাদের প্রথম লেভেলটা পাশ করে ফেলছে। সো এটা আমি মনে করি যে ছাত্রছাত্রী বিশেষ করে যারা সি পড়তে যাবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং এই সুযোগটা অবশ্যই তাদের নেওয়া উচিত যাতে পাশ করে তারা অনেক বেশি আগে যেতে পারে আর কি। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় কি যে আমি এই বিবিএ থেকে এফবিএস ফ্যাকাল্টি যেটা এখান থেকে স্যার হচ্ছে এমবিএটা করব, নাকি হচ্ছে দেখা যাচ্ছে আইবিএ থেকে হচ্ছে আমি এমবিএটা করব, আসলে কোনটা বেশি প্রিফারেবল? আপনি যদি একটা স্যার কম্প্যারিজন দিতেন এই দুইটার মধ্যে। আচ্ছা, ওইভাবে তো আসলে কোনো সাবজেক্ট প্রেফারেবল না এভাবে বলা ঠিক না। আমি যেটা ছাত্রছাত্রীদের বা যারা আমাদের শুনবে তাদের উদ্দেশ্যে বলি যে আমার ক্যারিয়ারটা আজকে থেকে আমি 15-20 বছর পর আমি কোথায় থাকবো এটা কিন্তু ঠিক করার রাইট টাইম স্টুডেন্ট লাইফ, যেদিন আমি আন্ডারগ্রেডে আমি ভর্তি হবো আর কি। তো এই জন্য ক্যারিয়ারটা ওইভাবেই ডিজাইন করা। যেমন আমাদের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এটা কিন্তু মেজর বেস, লাইক আমরা অ্যাকাউন্টিংয়ে মেজর করি, ফাইন্যান্সের ওরা ফাইন্যান্সে মেজর করে। তার মানে কি আমাদের ফোকাসটা, আমাদের বিবিএ ডিগ্রিটা অনেকটাই সাবজেক্ট ফোকাস বেশি। কিন্তু আইবিএর যেটা আছে, আইবিএটা জেনারেল, ঠিক আছে, আইবিএটা জেনারেল, ওদেরও একটা মেজর আছে কিন্তু ওরা ইন জেনারেল ইয়াদেরকে বেশি করে। এই জন্য যদি আমি মনে করি যদি কেউ, ঠিক আছে, আমি কর্পোরেট সেক্টরে যাব, প্রাইভেট সেক্টরে যাব, ওইখানে আমি কোনো স্পেশালাইজড ইয়াতে না গিয়ে আমি ওখানেই ভালো করব, তখন তাদের জন্য অবশ্যই আইবিএ বেটার। এবং আইবিএ আরেকটা বেটার হচ্ছে ওদের অ্যালামনাইটা খুব স্ট্রং, ওদের মার্কেট ইয়াটা খুব ভালো, ওইভাবে তারা যেতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি আমার ক্যারিয়ারটা অ্যাকাউন্টিংয়েই করব, আমি আমি সিএ ডিগ্রি নিব বা আমি প্রফেশনাল ডিগ্রি নেব, আবার মোর ফোকাস অ্যাকাউন্টিংয়ে থাকবে, তাহলে অবশ্যই আইবিএ থেকে আমি সাজেস্ট করবো আমাদের ডিগ্রিটা বেটার, কারণ এটা তাকে অনেক বেশি বুস্ট আপ হতে সহায়তা করবে। একজন শিক্ষার্থী যখন হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনে থাকে তার কাছে আসলে দুইটা পথই উন্মুক্ত থাকে যে সে কোন দিকে যাইতে চায়, এবং অনেকটা তার নিজের উপরে এটা ডিপেন্ড করে কি যে দুই দিকে যাইতে পারে, দুই দিকেরই হচ্ছে ভালো দিক আছে। এখন এটা চয়েসের উপরে ডিপেন্ড করে। স্যার, আমরা যদি বলি কি যে এইখান থেকে মানে রিসার্চের সুযোগ কেমন বা হচ্ছে স্কোপ কেমন এই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে? আচ্ছা, ধন্যবাদ। সো আমাদের বিভাগ থেকে পাশ করে কিন্তু একটা বড় নাম্বার কিন্তু আমাদের একাডেমিশিয়ান হচ্ছে। এটা যেমন বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটিতে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, অনেকে বাইরে চলে যাচ্ছে। সো রিসার্চের আমি বলবো যে অনেক ভালো সুযোগ আছে। আমাদের যে আমাদের আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েট ডিগ্রিটা, এখানে আমাদের রিসার্চের উপর একাধিক কোর্স আছে। এছাড়াও বিভিন্ন কোয়ান্টিটেটিভ টেকনিকের কিছু কোর্স আছে, যেমন তারা ইকোনোমেট্রিক্স পড়ে। সো তাদের রিসার্চের যে বেসটা, আমাদের একটা স্টুডেন্টের কিন্তু বেসটা অলরেডি সে যখন অনার্স মাস্টার্স করতেছে তখন হয়ে যাচ্ছে, এবং শুনে হয়তো ভালো খুশি হবো, আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু এখন ভালো ভালো জার্নালে পাবলিশ করে, ইভেন মাস্টার্স করার সাথে সাথে তাদের বেশ কিছু ভালো পাবলিকেশন আসতেছে। সো রিসার্চের বেসটা আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয়। এখন সে রিসার্চে ক্যারিয়ার করবে কিনা এটা আসলে ছাত্রছাত্রীদের উপরে। সে যদি মনে করে যে একাডেমিকে আসবে, একাডেমিয়াতে আসবে বা রিসার্চের অন্য কোনোতে যাবে, তার জন্য ওইটা অপশনটা সবসময় খোলা থাকে আর কি, সে চাইলেই যেতে পারে আর কি। স্যার, এখানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনে কি থিসিসটা কি মানে কম্পালসারি এরকম? মানে হ্যাঁ, আমাদের যে আন্ডারগ্রেডে ওখানে একটা থিসিস করতে হয়, তাদের বিবিএ যখন শেষ করা হয় ওই থিসিসটা তাদের জন্য কম্পালসারি। স্যার, আমি যদি বলি এইখান থেকে আমি যদি হায়ার স্টাডিজে যাই, তো স্যার আমি যদি বাইরের দেশকে টার্গেট করি, তো স্যার কোন কোন দেশকে টার্গেট করা যাইতে পারে, বা আমি হচ্ছে এখান থেকে কোন কোন ব্রাঞ্চে আমি হচ্ছে মাস্টার্স যদি বলি বা পিএইচডি যদি বলি এগুলো করতে পারবো একটা বিবিএ স্টুডেন্ট হিসেবে বা গ্র্যাজুয়েট হিসেবে? কান্ট্রি চয়েসটা আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে ছাত্র, এখন আমি বলে দিতে পারি আমেরিকাতে যাও বা কানাডাতে যাও, ব্যাপারটা আসলে এরকম না। বা এটা ভার্সিটি বেজও হতে পারে না, এটা হচ্ছে যে একজন ছাত্রছাত্রী যখন বাইরে যাবে তাকে ওই উদ্দেশ্য নিয়ে তাকে বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে হবে, আমি কেন যাচ্ছি বা আমার আলটিমেট ক্যারিয়ারটা কি হবে লং রানে, ঠিক আছে, এইভাবে চিন্তা করেছে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল কেউ যদি মনে করে যে না আমি নর্থ আমেরিকাতে আমার ক্যারিয়ারটা করব, সে যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে তাহলে তো হলো না, ঠিক আছে। এই জন্য ছাত্রছাত্রীদের আগে উচিত যে আমি যে বাইরে অ্যাপ্লাই করব আমি কেন করব, ঠিক আছে, আমার উদ্দেশ্যটা কি, আমি ক্যারিয়ারটা কোথায় করব, আমি কি ওখানে পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে থাকবো নাকি আমি দেশে ব্যাক করবো, এই সবগুলো চিন্তা ভাবনা করে তার ইয়াতে আছে। আর অবশ্যই আরেকটা জিনিস তার অবশ্যই মাথায় রাখা উচিত, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেসব জায়গায় যাচ্ছে ওই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কিরকম, ওদের সাবজেক্টগুলোর র্যাঙ্কিং কিরকম, এবং ওদের এমপ্লয়াবিলিটি কিরকম, জানি ইউনিভার্সিটি থেকে পাশ করে ওরা কোথায় থাকে, কোথায় ওরা ওদের ক্যারিয়ারটা করে, এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। তো এই দুইটা জিনিসই তার মাথায় রাখা উচিত যে আমি বাইরে কেন যাচ্ছি, আমি ক্যারিয়ারে কি করব, নাম্বার ওয়ান, এবং আমি যে কোন সাবজেক্টে পড়বো বা কোন ইউনিভার্সিটি যাবো ওগুলির র্যাঙ্কিং কিরকম, ওদের এমপ্লয়াবিলিটি কিরকম, এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর
পারবো পারবো না এটা আসলে ছাত্রছাত্রীদের উপর। আমি মনে করি যে কোনো ছাত্রছাত্রী সে যদি টার্গেট রাখে ঠিক আছে আমি আমেরিকার টপ ইউনিভার্সিটি যাব, আমি ইউকে টপ ইউনিভার্সিটি যাব, সে চেষ্টা থাকলে অবশ্যই পারবে। বিশেষ করে আমাদের এখান থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব জায়গায় পড়াশোনা করছে, ওখানে অলরেডি ফ্যাকাল্টি মেম্বার হয়ে গেছে এবং ওখানে খুব ভালো মতো প্রতিষ্ঠিত হয়েছে। স্যার হচ্ছে আমি যখন বিবিএটা কমপ্লিট করছি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের উপরে, স্যার আমি যদি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে বা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে আমি যদি এটাকে সুইচ করতে চাই, সাপোজ আমি স্যার হচ্ছে বিবিএর মধ্যেই আমি হচ্ছে ফাইন্যান্সে গেলাম বা হচ্ছে ম্যানেজমেন্টে আমি মাস্টার্স করলাম বা ওই রিলেটেড কোনো সাবজেক্টে, এটার স্কোপ থাকে কিনা স্যার? আমাদের ঢাকা ইউনিভার্সিটির যেই সিস্টেম, এখানে ডিউরিং দ্য বিবিএ পড়াকালীন সময়টা সে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। সে সাবজেক্ট করতে হলে শুরুতেই সে যখন ভর্তি হচ্ছে সে চেঞ্জ করবে, পরবর্তীতে সে অ্যাকাউন্টিংয়ে অনার্স করে অন্যান্য ডিপার্টমেন্টে বা অ্যাকাউন্টিংয়ে বা অন্যান্য সাবজেক্টে সে ইভিনিং শিফটে মাস্টার্স করতে পারে বা পিএইচডিও করতে পারে আর কি। কিন্তু ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট আছে, ইউনিভার্সিটিতে যদি কেউ পিএইচডি করতে চায় তাহলে তার ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ডটা থাকতে হয়। যেমন অ্যাকাউন্টিংয়ে কেউ যদি পিএইচডি করতে চায় তার অবশ্যই অ্যাকাউন্টিং, মাস্টার্সের ক্ষেত্রে সে পারবে, কিন্তু পিএইচডি করতে গেলে সে অবশ্যই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। এটা ইউনিভার্সিটির নিয়ম। কিন্তু বাইরে আবার এরকম, সে যদি বাইরে পড়তে চায় সে অ্যাকাউন্টিং থেকে গিয়ে ফাইন্যান্সে পিএইচডি করতে পারে, মার্কেটিংয়ে এরকম অনেক সাবজেক্ট করতে পারে, ওটা কোনো সমস্যা নেই। স্যার এখন যদি বলি স্যার হচ্ছে এইটার জব মার্কেটটা, এটা তো মূলত স্যার বলা যায় হচ্ছে কর্পোরেট সেক্টরগুলোতেই এখানকার গ্র্যাজুয়েটরা বেশি যান। তো স্যার কি কি কর্পোরেট সেক্টরে যান ওনারা? বা আমি যদি হচ্ছে বলি কি যে কর্পোরেটের বাইরে আমি হচ্ছে গভর্নমেন্ট যে জবগুলো থাকে ওগুলোতে যদি আমি যাইতে চাই তাহলে হচ্ছে কোন জবগুলোতে হচ্ছে আমি যেতে পারবো গভর্নমেন্টের ক্ষেত্রে? আচ্ছা, দুইটাই আমি যদি একটু তথ্য আকারে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের এখান থেকে পাশ করে কোথায় কত পার্সেন্টেজ যাচ্ছে, যে রাউন্ড অ্যাবাউট 30 থেকে 40% তারা প্রফেশনাল ডিগ্রিতে চলে যায়, মানে সিএ করতে চলে যায়, ঠিক আছে। আর বাকি 60%-এর ভিতরে একটা বড় পার্সেন্টেজ যায় প্রাইভেট সেক্টরে, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এগুলোতে চলে যায়, এবং একটা স্মল পার্সেন্টেজ একাডেমিয়াতে চলে আসে, তারা বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, এবং একটা ভালো পার্সেন্টেজ তারা গভর্নমেন্ট জবে চলে যায়, বিসিএস এবং গভর্নমেন্টের যে অনেকগুলো আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের যাওয়ার জায়গা, এবং কিছু অংশ হয় বাইরে পড়তে চলে যায় আর কি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের যাওয়ার জায়গা আর কি, মানে আমাদের স্টুডেন্টরা কোথায় যায় আর কি। আর কোথায় যেতে পারে এটা হচ্ছে স্টুডেন্টের চয়েস। সে আমি যেটা শুরুতেই বললাম যে তাকে বিবিএতে ফার্স্ট ইয়ারে সে তাকে ঠিক করে ফেলতে হবে, ঠিক আছে আমি আমার ক্যারিয়ারটা কোথায় করবো। আর আমি যদি সাকসেসের কথা বলি, অলমোস্ট সব জায়গায় কিন্তু খুব সাকসেসফুলি আমাদের স্টুডেন্টরা আছে, তাদের ফোকাসটা থাকে, তাদের ডেডিকেশনটা থাকে। এই জন্য কোথাও যে খারাপ আছে ব্যাপারটা এরকম না। গভর্নমেন্ট সেক্টরে আছে, যেমন আমাদের পুলিশ ক্যাডারে, আমাদের অ্যাকাউন্টিং এর অনেকের আছে, অ্যাডমিন ক্যাডারে আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে আছে, এছাড়াও বিসিএস শিক্ষাতে অনেকে আছে। আর প্রফেশনাল ডিগ্রির কথা তো বললাম, একাডেমিয়াতে অনেকে আছে, মোটামুটি সব জায়গায় যায়। কিন্তু একটা ভালো বড় পার্সেন্ট, সবচেয়ে বড় পার্সেন্টেজটা তারা প্রফেশনাল ডিগ্রি করতে চলে যায়। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের মূলত হচ্ছে এইরকমই সেগমেন্ট ছিল কোশ্চেনিয়ার পর্বে। স্যার আপনার যদি এর বাইরে কোনো মতামত থাকে স্যার এই ডিপার্টমেন্টের সম্পর্কে বা কিছু যদি? প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ আমাদের ছাত্রছাত্রীদের এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি মনে করি যে ওদের এই ইনফরমেশনগুলো খুব গ্যাপ থাকে, ইনফরমেশনগুলো তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা হয় আর কি। তো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ ছাত্রছাত্রীদের উপকারের জন্য এরকম একটা উদ্যোগ হাতে নেওয়ার জন্য। আর আমি স্টুডেন্টদেরকে সবসময়ই যেটা বলি যে ফোকাস থাকা আর কি, কারণ আমরা সবাই কিন্তু একই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না। কেউ হয়তো ওয়েল অফ ফ্যামিলি থেকে আসি, কেউ হয়তো একটু খারাপ মানে একটু দরিদ্র ফ্যামিলি থেকে আসি, কিন্তু এখানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এটা আমরা যখন একটা জায়গায় সুইচ করি তখন আমরা একটা একটু আনসার্টেনটির ভিতরে পড়ে যাই। এটা খুব স্বাভাবিক। একটা ছেলে যখন গ্রাম থেকে ঢাকায় আসে তখন সে একটা আনসার্টেনটি, একজন যখন ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে বাইরে কোথাও যায় তখনও কিন্তু একটা আনসার্টেন, নতুন কোনো জায়গা কিন্তু একটা আনসার্টেনটি ক্রিয়েট করে। এটা কিছুটা আর্থিক, কিছুটা মানসিক, এই জিনিসগুলো। তো স্টুডেন্টকে সবসময় আমি এই উপদেশটা দিই যে যখন প্রথমে এসে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় পা রাখে তখন একটু সময় নিতে। অনেকেই দেখা যায় যে এই নতুন জায়গাটাতে কোপ আপ করতে পারে না, কারণ এখানে এসে আর্থিক একটা ব্যাপার তো থাকে, তাকে ইংরেজিতে পড়াশোনা করতে হয়, আবার একটু ডিফিকাল্ট সাবজেক্ট করতে হয়। তো এইটা সিস্টেমের সাথে ইউজড হওয়া, বড় ভাইদের সাথে কথা বলা, আমরা শিক্ষকরা আছি, শিক্ষকদের সাথে আসা, তাদের কাউন্সেলিং নেওয়া, এই যে প্রথম দিকের ইয়াটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কথা বলা, ওই স্ট্রাগল টাইমটা পার হওয়ার পরে এরপর আমি যেটা বললাম তারা কিন্তু সবাই বেশ ভালো অবস্থায় আছে, আস্তে আস্তে ওরা ইউনিভার্সিটি সেটেল হয়, তারা সবকিছু বুঝতে চেষ্টা করে। জন্য ইনিশিয়াল টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে এসে যত বেশি কাউন্সেলিং নেওয়া, বড় ভাইদের সাথে কথা বলা, শিক্ষকরা আছে, প্রত্যেক ডিপার্টমেন্টে এরকম ছাত্র উপদেষ্টা আছে, ওদের সাথে কথা বলা, ওদের থেকে সাজেশন নেওয়া, এই জিনিসগুলো ছাত্রছাত্রীদের জন্য অনেক বেশি জরুরি। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন যাবে এই কাউন্সেলিংগুলো স্টুডেন্টদের জরুরি। এবং
আমরা শিক্ষকরা অনেক ক্ষেত্রেই জানি না কোন স্টুডেন্ট কি সমস্যা আছে, কিন্তু ছাত্রছাত্রীরা যদি আমাদের কাছে এগিয়ে আসে তখন আমাদের জন্য ওদের উপকার করাটা সহজ হয় আর কি। তো ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় আগে নিয়ে পা রাখতে চাচ্ছি তাদের জন্য আমার উপদেশ হচ্ছে এটাই আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ স্যার। থ্যাংক ইউ তোমাদের। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।